আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মোদিকে খুনি বললেন ট্রাম্প। এদিকে শত বছর পর সমুদ্র সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বোতলবন্দি চিঠি। অপরদিকে আমরা প্রায় সবকিছুতেই একমত হয়েছি ট্রাম্প। আরও থাকছে হামাস নিরস্ত্র হোক চান না ৭০% ফিলিস্তিনি। এবং সবশেষে থাকছে বাংলাদেশ ইস্যুতে অপরিবর্তিত দিল্লি, হাসিনার কূট কৌশল চলছেই। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কঠোর স্বভাবের। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদীকে খুনি বলে অভিহিত করেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প মোদির চেহারা ও স্বভাবের বিপরীত দিকটি তুলে ধরেন। বলেন, মোদি দেখতে ভালো, কিন্তু তিনি একজন খুনি, খুবই কঠোর। তিনি জানান যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও ব্যাপক প্রশংসা করেন। বলেন, তারা দুজনেই দুর্দান্ত মানুষ। ভারত পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে তিনি বলেন, পাকিস্তান ভারতের 7টি বিমান গুলি করে ভূপতিত করেছে। এছাড়াও ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন। বলেন, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরেই পরমাণু অস্ত্রশক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়। এদিকে শত বছর পর সমুদ্র সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বোতলবন্দি চিঠি। অস্ট্রেলিয়ার এক নির্জন সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া 2 সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা এই চিঠিগুলো যুদ্ধযাত্রা শুরুর আনন্দে পূর্ণ থাকলেও এর এক লেখক পরে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। 1 শতাব্দীরও বেশি সময় পর দুজন অস্ট্রেলিয়ান সৈন্যের লেখা এই বোতলগুলো দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলে সম্প্রতি ভেসে ওঠে। বুধবার ২৯ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ১৯১৬ সালে লেখা এই চিঠিগুলো সৈন্যরা যুদ্ধযাত্রার উদ্দেশ্যে ফ্রান্সগামী জাহাজে ওঠার কয়েকদিনের মধ্যেই লিখেছিলেন। চিঠিতে তাদের হাসিখুশি কথাবার্তা ছিল, আর তাতে মিশেছিল যুদ্ধযাত্রার শুরুতে তারুণ্যের উত্তেজনার ছোঁয়া। সৈন্যদের একজন ছিলেন ২৮ বছর বয়সী প্রাইভেট ম্যালকাম নেভিল। চিঠিতে তিনি তার মাকে লিখেছিলেন, জাহাজের খাবার দারুণ ভালো এবং তারা ভীষণ খুশি। কিন্তু কয়েক মাস পরই তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন। অপর সৈন্য ছিলেন ৩৭ বছর বয়সী প্রাইভেট উইলিয়াম হার্লি। অবশ্য তিনি যুদ্ধ থেকে জীবিত ফিরে আসেন। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার দূরবর্তী হোয়াইটন সৈকতে বোতলটি খুঁজে পান স্থানীয় মহিলা ডেব ব্রাউন ও তার পরিবার। নিয়মিতভাবে সৈকত পরিষ্কারে বের হলে বালুর ভেতর পুরো কাঁচের বোতলটি চোখে পড়ে তাদের। ব্রাউন বলেন, আমরা প্রায়ই সৈকত পরিষ্কার করি, তাই ময়লা দেখলে কখনো ফেলে যাই না। ছোট্ট এই বোতলটাও এমনভাবে খুঁজে পাই আমরা। বিবিসি বলছে, চিঠির কাগজ ভেজা থাকলেও লেখাগুলো পরিষ্কারই ছিল। তাই তিনি সৈন্যদের পরিবারের খোঁজ শুরু করেন যাতে চিঠিগুলো তাদের হাতে পৌঁছে যায়। নেভিলের চিঠিতে তার মায়ের ঠিকানা লেখা ছিল। এর ফলে ব্রাউন অনলাইনে নেভিলের আত্মীয় হার্ভি নেভিলকে খুঁজে পান। তিনি বলেন, এটা আমাদের পরিবারের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, বিশেষ করে আমার খালা মারিয়ান ডেভিসের জন্য, কারণ তিনি শৈশবে তার চাচাকে যুদ্ধে যেতে দেখেছিলেন, কিন্তু তিনি আর ফেরেননি। অন্য চিঠিটি লিখেছিলেন প্রাইভেট উইলিয়াম হার্লি। যেহেতু তার মা তখন বেঁচে ছিলেন না, তাই তিনি ওই চিঠিটি লিখেছিলেন যে এই বোতলটি পাবে তাকে সম্বোধন করে। হার্লির নাত্রী অ্যান টার্নার বলেন, এটা যেন এক অলৌকিক ঘটনা, মনে হচ্ছে দাদু যেন সমাধি থেকে আমাদের উদ্দেশ্যে হাত বাড়াচ্ছেন। তিনি আরও বলেন, অন্য সৈন্যটি মাকে চিঠি লিখেছিল, আর আমাদের দাদু তার মা অনেক আগে মারা গিয়েছিলেন বলে তিনি চিঠিটি লিখেছিলেন অজানা খুঁজে পাওয়া মানুষের উদ্দেশ্যে। এটা ভীষণ আবেগের মুহূর্ত। হার্লি তার চিঠিতে লিখেছিলেন, বোতলটি নিক্ষেপ করা হয়েছিল দ্য গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের কোথাও থেকে। এটি দেশটির দক্ষিণ উপকূলবর্তী বিশাল সাগরীয় অঞ্চল। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক সমুদ্র বিজ্ঞানী প্রফেসর জানিয়েছেন, বোতলটি হয়তো প্রথমে মাত্র কয়েক সপ্তাহ জলে ভেসেছিল, এরপর হোয়াইটন সৈকতের বালুর নিচে শত বছর ধরে চাপা পড়েছিল। অপরদিকে আমরা প্রায় সবকিছুতেই একমত হয়েছি ট্রাম্প।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় সবকিছুতেই একমত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি ও চীনের প্রেসিডেন্ট শি প্রায় সব বিষয়ই একমত হয়েছেন, যদিও সব ইস্যু নিয়ে আলোচনা করা হয়নি। ট্রাম্প জানান এনভিডিয়া চীনে চিপস বিক্রি করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে তাতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তিনি আরও স্পষ্ট করেন যে আলোচনায় যে চিপসগুলোর কথা হয়েছে সেগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল এআই চিপ নয়। ট্রাম্প আরও জানান আমরা চীনের রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ রপ্তানি কিনে নিয়ন্ত্রণ করেছি ও তারা এগুলোর সরবরাহ অব্যাহত রাখবে, যা বেশ গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও জানান চীনের উপর আরোপিত বর্তমান শুল্কাহার ৫৭% থেকে কমিয়ে ৪৭% করা হয়েছে। আরও থাকছে হামাস নিরস্ত্র হোক চান না ৭০% ফিলিস্তিনি। বেশিরভাগ ফিলিস্তিনি গাজায় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েল সত্যিই গাজায় যুদ্ধের ইতি টানবে কিনা তা নিয়েও তাদের গভীর সংশয় রয়েছে। এ নিয়ে অধিকৃত ওয়েস্ট ব্যাংক ও গাজায় জরিপ চালিয়েছে ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র PCPSR। তাদের তথ্য অনুযায়ী জরিপে অংশ নেওয়া প্রায় ৭০% ফিলিস্তিনি বলেছেন তারা হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধী। হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল আবার হামলা শুরু করতে পারে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অস্ত্র ছাড়ার পক্ষে নন। হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা সবচেয়ে বেশি দেখা গেছে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে। সেখানে জরিপে অংশ নেওয়া প্রায় ৮০% ফিলিস্তিনি বলেছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা নিজেদের অস্ত্র ধরে রাখুক। ২২ থেকে ২৫ অক্টোবর এই জরিপ পরিচালিত হয়েছে। মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপের প্রতিবেদনে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়। বলা হয় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা সবচেয়ে বেশি দেখা গেছে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে। সেখানে জরিপে অংশ নেওয়া প্রায় ৮০% ফিলিস্তিনি বলেছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা নিজেদের অস্ত্র ধরে রাখুক। অধিকৃত ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীন পরিচালিত হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দল ফাতা। মাহমুদ আব্বাসের দল ফাতার সঙ্গে হামাসের মতবিরোধ রয়েছে। অন্যদিকে গাজার ৫৫% ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। মোট ১,২০০ জন ফিলিস্তিনি এই জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৭৬০ জন অধিকৃত ওয়েস্ট ব্যাংক ও ৪৪০ জন গাজার বাসিন্দা। জরিপে অংশগ্রহণ করা বলেছেন গাজা যুদ্ধ অবসানে ট্রাম্প যে পরিকল্পনা করেছেন তা নিয়ে তারা গভীরভাবে সন্দিগ্ধ। মুখোমুখি কথা বলে এই জরিপ পরিচালিত হয়েছে। পরে সমীক্ষার উত্তরগুলো এমন একটি সার্ভারে জমা হয় যেখানে শুধুমাত্র PCPSR গবেষকদের প্রবেশাধিকার রয়েছে। জরিপটির ত্রুটির সীমা ৩.৫%। কেন ফিলিস্তিনিরা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করছেন তার উত্তরও জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন গাজা যুদ্ধ অবসানে ট্রাম্প যে পরিকল্পনা করেছেন তা নিয়ে তারা গভীরভাবে সন্দিগ্ধ। জরিপে দেখা গেছে ৬২% ফিলিস্তিনি মনে করেন ট্রাম্প এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সংশয় বেশি অধিকৃত ওয়েস্ট ব্যাংকে। সেখানে ৬৭% উত্তরদাতাই সন্দেহ প্রকাশ করেছেন। গাজায় ৫৪% ফিলিস্তিনি সন্দেহ প্রকাশ করেছেন। মুখোমুখি কথা বলে এই জরিপ পরিচালিত হয়েছে। পরে সমীক্ষার উত্তরগুলো এমন একটি সার্ভারে জমা হয় যেখানে শুধুমাত্র PCPSR গবেষকদের প্রবেশাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ অক্টোবর মিশরের পর্যটন শহর শারমাল শেখে গাজায় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হয়। পরদিন ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এবং সবশেষে থাকছে বাংলাদেশ ইস্যুতে অপরিবর্তিত দিল্লি, হাসিনার কূটকৌশল চলছেই। এই চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ এশিয়া বিশ্লেষক শ্রী রাধা দত্ত এক সাক্ষাৎকারে বলেন ভারতে অবস্থানরতা শেখ হাসিনা তার দলের অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, তবে বাংলাদেশ বা সরকারের বিষয়ে উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। তার মতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পুনর্বিবেচনা দেখা গেলেও মৌলিক অবস্থান এখনও অপরিবর্তিত। রাধা দত্ত স্পষ্ট করে বলেন বাংলাদেশ সম্পর্কে দিল্লিতে বসে কোনো রাজনৈতিক মন্তব্য করা যাবে না। যদি তিনি শেখ হাসিনা এমনটি চালিয়ে যান তাহলে দুই দেশের সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না, উন্নত তো দূরের কথা। ১১ জুলাই বিবিসির ভারতীয় সাংবাদিক শুভজ্যোতি ঘোষের এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থানের অনপরিবর্তন আসেনি। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, শেখ হাসিনার অডিও ফাঁস, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, এই সব ইস্যুতেই দিল্লি তার পূর্বের নীতিতে অটল রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনাকে বাংলাদেশের অনুরোধে প্রত্যার্পণ করার কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। এদিকে রয়টার্স, AFP ও দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন জুলাই গণহত্যার জন্য তিনি কোনোভাবেই ক্ষমা চাইবেন না। তার দাবি আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দলের লাখ লাখ নেতাকর্মী ভোট বর্জন করবে। এমন পরিস্থিতিতে তিনি দেশে ফিরবেন না, বরং ভারতে থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন। শেখ হাসিনা আরও বলেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে।
কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের রাজনীতিতে আবারও ভূমিকা রাখবে, সরকারে হোক বা বিরোধী দলেই। তবে নেতৃত্বের ক্ষেত্রে তার পরিবারের কারো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন, দল চাইলে তিনি নেতৃত্বের বিষয়টি বিবেচনা করতে পারেন। আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং সেসব প্রচারণা ভারতের সামরিক পরিকল্পনার এক অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলা। তাদের মতে আসন্ন নির্বাচন ও শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার রায় সামনে রেখে কিছু মহল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে। অভিযোগ উঠেছে রায় ঘোষণার আগেই এসব সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, যা এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টা। রাজনৈতিক মহলের সূত্র জানায়, গত জুলাই বিপ্লবের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল বৈঠক ও আন্তর্জাতিক সাক্ষাৎকারের মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি দিল্লিতেও একটি পরিকল্পনা অফিস স্থাপন করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা আরও বলেন, ভারতের নীতি নির্ধারকরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন যে অব্যাহত কূটনৈতিক চাপের ফলে ডক্টর ইউনূস নেতৃত্বের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি তাদের সঙ্গে সমন্বিত হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। ডক্টর ইউনূস বরং একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। দেশের অভ্যন্তরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসেই রায় ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে